জাফর সাহেব তার কলিগ তারিনের বাসায় বসে আছেন। তখন তারিনের স্বামী বেলাল বাইরে থেকে ফিরল। জাফর সাহেবকে দেখে বেলাল বলে উঠল, আপনি কে? এখানে কি করছেন? আমি তারিনের কলিগ, আমার নাম জাফর হোসেন। তুমি নিশ্চয়ই বেলাল? যাক, শেষমেশ দেখা হয়ে গেল তোমার সাথে। এই বলে জাফর সাহেব হাত বাড়িয়ে দিয়ে হাসার চেষ্টা করলেন। বেলাল জুতা খুলতে খুলতে ব্যঙ্গ সুরে বলে উঠল, আমার সাথে কি দেখা হওয়ার কথা? আমি না থাকলে তো নিশ্চয়ই আসা হয় বাসায়। জাফর সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। জাফর সাহেব আগেও 2 বার এসেছেন, তখন বেলাল ছিল না। জাফর সাহেব এখন বুঝতে পারছেন কেন তারিন বেলাল না থাকতে আসতে বলেছে। জাফর সাহেব কিছু বলছে না দেখে বেলাল আবার বলে উঠল, তা কয়বার এসেছেন বাসায় আমি না থাকা অবস্থায়? 2 বার এসেছি। তবে তুমি নিশ্চয়ই ভুল বুঝছো, তারিন আমার ছোট বোনের মতো, তাই। জাফর সাহেব কথা শেষ করার আগে বেলাল তাকে থামিয়ে দিয়ে বলল, থাক, হয়েছে, বুঝতে পেরেছি। আপনাদের জন্য তো এসব শব্দ এখন খারাপ হয়ে যাচ্ছে। জাফর সাহেব ভীষণ লজ্জিত বোধ করছেন, তিনি কিছু বলতে পারছেন না। তখন বেলাল আবার বলে উঠল, তা এখন কি কাজ শেষ নাকি শুরু করবেন? থাকবেন নাকি চলে যাবেন? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বেলাল রেগে গিয়ে বলল, আমার ঘরে দাঁড়িয়ে নোংরামি করছেন, আবার বলছেন আমি বাড়াবাড়ি করছি। বেলাল রেগে আরও কিছু বলতে যাবে, তখন তারিন নাস্তার ট্রে আরেকটা খাম নিয়ে রুমে ঢুকতেই চেঁচিয়ে উঠল, এই কি যাতা বলছো তুমি? কেন, খারাপ কি বললাম? আমি বাসায় নেই, আর কলিগ এনে বাসায় বসিয়ে রেখেছ, কেন এসেছে? তারিন টেবিলে নাস্তা আর শরবতটা রাখতে রাখতে বলল, তুমি কি সুন্দর করে জানতে চেয়েছ কেন এসেছেন উনি? তারিন জাফর সাহেবের দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, কিছু মনে করবেন না ভাইয়া, আমি দুঃখিত, ওর হয়ে ক্ষমা চাচ্ছি। জাফর সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। তারিন ওনার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে ছোট বোন মনে করে। তাকে নিয়ে এমন একটা কথা আসলে উনি মেনে নিতে পারছেন না। তারিন ওনার দিকে খামটা এগিয়ে দিয়ে বলল, আপনার ভালোবাসার ঋণ তো আমি শোধ করতে পারবো না, আর্থিক ঋণটা শোধ করা আমার দায়িত্ব। জাফর সাহেব খামটা না নিয়ে তাকিয়ে রইলেন। তারিন ওনার হাতে খামটা দিয়ে বললেন, ভাবির চিকিৎসার জন্য এটা দরকার এখন। জাফর সাহেব মাথা নিচু করে খামটা নিলেন, বেলালের দিকে একবার তাকালেন। তারিন বেলালের দিকে ফিরে বলল, 6 মাস আগে যখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়েছিলে, তখনই জাফর ভাই না থাকলে হয়তো তোমার চিকিৎসা হতো না। কোনো শর্ত ছাড়াই এক কথায় আমাকে 1 লাখ টাকা দিয়েছিল তোমার চিকিৎসার জন্য। এতদিন ফেরত চাননি সেই টাকা। ভাবির হার্টের অপারেশনের জন্য এখন টাকা লাগবে, তাই আমি ডেকেছি সে টাকা ফেরত দিতে। আর তুমি না জেনে এত আজে বাজে কথা শুনিয়ে দিলে। বেলাল নিজের ভুল বুঝতে পেরে জাফর সাহেবের কাছে হাত জোড় করে ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে আজে বাজে কথা বলে ফেলেছি। জাফর সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে। বেলাল সাহেব রুমে গিয়ে আরও 50,000 টাকা এনে জাফর সাহেবের হাতে দিয়ে বললেন, এ ছোট ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য এটা সামান্য কৃতজ্ঞতা। জাফর সাহেব চোখের পানি মুছলেন। বেলালের টাকা ফেরত দিয়ে বললেন, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় মুখের কথায়। ব্যথা পেলে সারানো যায়, ওষুধ খাওয়া যায়, তবে মুখের কথায় দেয়া কষ্ট সারানোর কোনো ঔষধ নেই, তেমনি সন্দেহেরও কোনো ঔষধ নেই। একসাথে কাজ করা মানেই একটা পরিবার। দিনের অর্ধেকটা সময় মানুষ তার কর্মস্থলে পার করে, তাই কলিগ পরিবারের সদস্য হয়ে যায়। ছেলে মেয়ে কলিগ মানেই তাদের একটা খারাপ সম্পর্ক আমাদের সমাজে এখনও অনেকের ধারণা। তাই কারো সম্পর্কে কিছু বলার আগে একবার যাচাই করা উচিত আপনি ঠিক নাকি ভুল। কারণ কলিগ মানে কিন্তু শুধু সহকর্মী না, একটা পরিবারের সদস্য বটে। ঝগড়ার এক পর্যায়ে হামিদ সাহেব তার স্ত্রী মিতাকে উদ্দেশ্য করে বললেন, রোজ রোজ তোমার এই ঝামেলা আর আমার সহ্য হচ্ছে না। বিবাহিত জীবন আমি তিক্ত, আর পারছি না তোমাকে সহ্য করতে। এবার একটু বিশ্রাম চাচ্ছি আমি। মিলা জবাবে বলল, বিয়ের পর থেকে এই পর্যন্ত কি করেছো তুমি আমার জন্য? নিজের স্বাধীনতা পর্যন্ত হারিয়ে ফেলেছি আমি তোমার সংসারে এসে। সারাটা দিন অফিসে কাজ করে বাসায় এসে আবার গাধার মতো খাটুনি খেটে দিন শেষে আমিই দোষী হই। আমিও তোমার থেকে মুক্তি চাই এবার। বাবা মায়ের ঝগড়া চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোট্ট রিয়ামণি। ঝগড়া শেষে হামিদ সাহেব এবং মিলা যে যার মতো ভিন্ন রুমে চলে গেলেন। বাবা মাকে আলাদা রুমে চলে যেতে দেখে রিয়ামণি নীরবে তার দাদি নার্গিস বেগমের কাছে চলে গেল। নার্গিস বেগম নাতনিকে কোলে তুলে নিয়ে আদর করা শুরু করল। ছোট রিয়ামণি তার দাদিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা দাদু, দাদা এবং তুমি কি বাবা মায়ের মতো এভাবে ঝগড়া করতে সবসময়?
ছোট রিয়ামনির মুখে এমন কথা শুনে তার দাদি নার্গিস বেগম বলল, না দাদু ভাই, আমি সারাদিন ঘরের কাজ করতাম। যখন তোমার দাদার দোকান থেকে আসতো তখন খাওয়া দাওয়ার পরে আমরা একসাথে গল্প করতাম। প্রতি শুক্রবারে আমার ক্লান্তি দূর করার জন্য তোমার দাদা আমাকে আর তোমার বাবাকে নিয়ে ঘুরতে যেত মেলায়। ছোট রিয়ামনি বলল, কিন্তু বাবা তো কখনো মাকে নিয়ে ঘুরতে যায় না। অফিস থেকে ফিরে কখনো গল্প করে না, সব সময় ঝগড়া করে দুজন। দাদু ভাই, তোমার বাবা আর মা দুজনই তো সারাদিন অফিসে কাজ করে। দিন শেষে তাদের মেজাজ গরম থাকে, তাই নিজেদের মধ্যে ঝগড়া করে। আচ্ছা দাদু, তাহলে এইবার আমি খেলা করতে যাই। আচ্ছা দাদু ভাই, যাও। ছোট রিয়ামনি তার দাদির কোল থেকে নেমে দৌড়ে খেলা করতে চলে গেল। নার্গিস বেগম বসে বসে ভাবছে তার ছেলে হামিদ এবং পুত্রবধূর সম্পর্কের কথা। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসলে হামিদ সাহেব এবং মিলা কেউ কারো দিকে তাকাচ্ছে না। হামিদ সাহেব খাবার মুখে না তুলে চুপচাপ বসে আছে, সেটা দেখে তার মা নার্গিস বেগম তাকে উদ্দেশ্য করে বলল, কিরে জাবেদ, ভাত খাচ্ছিস না কেন? মায়ের কথায় হামিদ সাহেব উত্তর দিয়ে বলল, খাবার আমার জন্য হারাম হয়ে গেছে মা, পছন্দ করে বিয়ে করিয়েছ, এখন যত সব যন্ত্রণা আমার পোহাতে হয়। হামিদ সাহেবের এমন কথা শুনে তার স্ত্রী মিলা ক্ষিপ্ত হয়ে নার্গিস বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, আপনার ছেলেকে মুখ সামলে কথা বলতে বলুন। আমি তো নিজ ইচ্ছায় আসিনি এই বাড়িতে, আমাকে দেখে শুনে তো এনেছিলেন আপনারা। হামিদ সাহেব পুনরায় তার মা নার্গিস বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, আর পারছি না আমি, এবার আমি ওর থেকে ডিভোর্স চাচ্ছি। বলেই খাওয়া বন্ধ করে টেবিল থেকে উঠে চলে গেলেন হামিদ সাহেব। হামিদ সাহেবকে উঠে চলে যেতে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে তার স্ত্রী মিলা খাবারের ভেতরেই পানি দিয়ে হাত ধুয়ে উঠে ভিন্ন রুমে চলে গেল। দাদুর কাছে বসে থাকা তার নাতনি রিয়ামনি বলল, দাদু, ডিভোর্স মানে কি? বড় হলে আমি ওকে ডিভোর্স দিতে পারবো বাবা মায়ের মতো? নার্গিস বেগম তার নাতনি রিয়ামনিকে উদ্দেশ্য করে বললেন, পচা কথা বলতে হয় না দাদু ভাই, আ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নার্গিস বেগম তার ছোট নাতনিকে খাবার খাওয়াতে থাকলেন। কিছুদিন পরে রিয়ামনি খেলতে খেলতে হঠাৎ তার মাথা ব্যথা শুরু হলো। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। নার্গিস বেগম তার নাতনিকে পড়ে থাকতে দেখে তার কাছে ছুটে এসে তাকে কোলে তুলে নিল। তড়িঘড়ি করে নার্গিস বেগম তার ছেলে এবং পুত্রবধূকে ফোন দিয়ে রিয়ামনির অসুস্থতার কথা জানালো। হামিদ সাহেব এবং তার স্ত্রী মিলা তাদের সন্তানের অসুস্থতার কথা শুনে দ্রুত অফিস থেকে ছুটে বাসায় চলে আসলেন। হামিদ সাহেব এবং মিলা তাদের মেয়েকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেলেন। নার্গিস বেগম তার আদরের নাতনির জন্য কান্নাকাটি করছেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। নার্গিস বেগম তার নাতনির জন্য মাগরিবের নামাজ শেষ করে মোনাজাত তুলে সৃষ্টিকর্তার নিকটে দোয়া করলেন। রাতে ছোট রিয়ামনিকে বাসায় নিয়ে আসা হলো। তার মাথায় জলপট্রি দিয়ে তাকে শুইয়ে রাখা হয়েছে। হাসপাতাল থেকে বলা হয়েছে দীর্ঘদিন ধরে ছোট রিয়ামনির উপরে মানসিক চাপ পড়ার কারণে তার মাইগ্রেনে সমস্যা হয়েছে। হামিদ সাহেব এবং তার স্ত্রী মিলা তাদের একমাত্র মেয়ের পাশেই বসে আছে। নার্গিস বেগম তার নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার ছেলে হামিদ এবং পুত্রবধূ মিলাকে উদ্দেশ্য করে বলল, কি এবার তোমরা দুজন খুশি তো? এতটুকু মেয়ের সামনে প্রতিদিন ঝগড়া করো, উঁচু গলায় কথা বলো। তোমাদের জন্যই তো ওর উপরে এত মানসিক চাপ পড়েছে। তোমাদের দুজনকেই বলি, স্বামী স্ত্রী হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র বন্ধন। এই বন্ধন নষ্ট করতে হয় না, বরং টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। একজন কথা বললে অন্যজনকে চুপ থাকতে হয় সবসময়। একে অপরের প্রতি সম্মানবোধ না দেখালে সংসারে এভাবেই অশান্তির তৈরি হবে সবসময়। শুধু কর্মের পেছনে দৌড়ে লাভ নেই, নিজেদের জন্য সময় বের করো, একে অপরকে সময় দাও, দেখবে আর অশান্তি তৈরি হবে না নিজেদের মাঝে। নার্গিস বেগমের কথায় হামিদ সাহেব এবং তার স্ত্রী মিলা নিজেদের ভুল বুঝতে পারে। সন্তানের সম্মুখে কখনো ঝগড়া করা উচিত নয়। এর ফলে তাদের উপরে মানসিক চাপ সৃষ্টি হয়, যার ফলে সন্তান খারাপ পথের দিকে ধাবিত হয়। আপনার সন্তানের সম্মুখে আপনি যা করবেন আপনার সন্তান তাই শিখবে। জলিল সাহেবের স্ত্রী সাইমা ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। বিছানা থেকে ওঠার মতো শক্তি তার গায়ে নেই। চোখের নিচে কালো দাগগুলো এবং চেহারার মলিনতাই একসময়ের রূপবতী সাইমাকে কুৎসিত করে তুলেছে। বাহিরে বৃষ্টির ঝুম শব্দ হচ্ছে। সাইমা তার বিছানায় শুয়ে শুয়ে আনমনা হয়ে দরজার বাইরের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, ইস, পুনরায় যদি আমি সুন্দর এই ধরনের মাটিতে আবারও খালি পায়ে হাঁটতে পারতাম, বৃষ্টির ওই অঝোর পানিতে ভিজতে পারতাম। এসব ভাবতে ভাবতে সাইমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
কারণ উঠে বসার মতো ক্ষমতাটুকু তার মাঝে এখন আর নেই। বিকেলে জলিল সাহেব অফিস থেকে বাসায় ফিরে সর্বপ্রথম নিজের স্ত্রী সাইমার রুমে প্রবেশ করল। জলিল সাহেব দেখলেন তার স্ত্রী সাইমা ঘুমিয়ে আছে। জলিল সাহেব তার স্ত্রী সাইমার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। ফ্রেশ হয়ে জলিল সাহেব রান্নাঘরে চলে গেলেন রান্না করার উদ্দেশ্যে। স্ত্রী অসুস্থ থাকার কারণে এবং কাজের লোক মাহিনুর ছুটিতে থাকার কারণে আপাতত জলিল সাহেব নিজেই ঘরে রান্নাবান্না সহ যাবতীয় কাজ করেন অফিস থেকে ফিরে। রান্না শেষে জলিল সাহেব প্লেটে ভাত এবং তরকারি নিয়ে তার স্ত্রী সাইমার রুমে প্রবেশ করে দেখলেন তার স্ত্রী এখনও ঘুমাচ্ছে। জলিল সাহেব খাবারের প্লেটটা পাশে রেখে তার স্ত্রী সাইমাকে ডাকতে লাগল। স্বামীর ডাক শুনতে পেয়ে সাইমার ঘুম ভাঙল। সাইমার ঘুম ভাঙতেই দেখল তার স্বামী তার জন্য খাবার নিয়ে এসেছে। জলিল সাহেব তার স্ত্রী সাইমাকে উদ্দেশ্য করে বলল, কি গো, আর কত ঘুমাবে? খাবার খেয়ে নাও তাড়াতাড়ি, ওষুধ খেতে হবে তোমার। অসুস্থ সাইমা শুয়ে থেকেই তার স্বামী জলিল সাহেবকে উদ্দেশ্য করে বলল, তুমি কখন আসলে? আর তুমি কি খেয়ে নিয়েছো? আমি এসেছি অনেক সময় হলো, তোমাকে খাইয়ে দেওয়ার পর আমি খাবো। নাও উঠো, তাড়াতাড়ি খেয়ে নাও এবার। এই বলে জলিল সাহেব তার স্ত্রী সাইমাকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসালো। জলিল সাহেব তার স্ত্রী সাইমাকে নিজ হাতে ভাত খাইয়ে দিতে লাগলো। খাওয়ার মাঝে অসুস্থ সাইমা তার স্বামী জলিল সাহেবকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, তুমি তো আমাকে খুব ভালোবাসো তাই না? আমার মৃত্যুর পরে পুনরায় তুমি কবে বিয়ে করবে? স্ত্রীর মুখে এমন কথা শুনে জলিল সাহেব কিছুটা মন খারাপ করে স্ত্রী সাইমাকে বলল, যেদিন আমার ভাবনা থেকে তুমি চিরতর মুছে যাবে সেদিন। জলিল সাহেবের স্ত্রী সাইমা বলল, তুমি সত্যি বলছো তো? জলিল সাহেব উত্তরে বলল, হ্যাঁ আমি সত্যি বলছি। তাহলে তুমি আমাকে কথা দাও, আমার স্মৃতি তোমার মন থেকে মুছে না যাওয়া পর্যন্ত তুমি বিয়ে করবে না? তখন সাইমার স্বামী জলিল সাহেব তার হাত ধরে প্রতিজ্ঞা করল যে স্ত্রীর স্মৃতি তার মন থেকে মুছে না যাওয়া পর্যন্ত সে বিয়ে করবে না। তারপর অনেকদিন অসুস্থ থাকার পর একদিন জলিল সাহেবের স্ত্রী সাইমা মৃত্যুবরণ করল। জলিল সাহেব অনেক কান্নাকাটি করে নিজের জীবনসঙ্গিনীকে চিরবিদায় জানালো। সহধর্মিণীকে কবর দেওয়ার শেষে জলিল সাহেব বাসায় ফিরলেন। রুমে প্রবেশ করে জলিল সাহেব খুব একাকিত্ব বোধ করতে লাগলেন। আজ রুমটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। জলিল সাহেব রুমের প্রতিটা আসবাবপত্র হাত বুলাতে লাগলেন, কেননা এই রুমের প্রতিটা জিনিসে তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীর স্পর্শ রয়েছে। সুস্থ থাকাকালীন যে ঘরের প্রতিটা জিনিস খুব যত্ন করে রেখেছিল তার স্ত্রী সাইমা, এই বাড়ির চার দেয়াল তার সাক্ষী। এসব ভাবতে ভাবতে জলিল সাহেব পুনরায় কান্নায় ফেটে পড়লেন। সাইমার মৃত্যুর আজ 15 দিন হয়ে গেল। জলিল সাহেব সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছিলেন। এমন সময় বাসার কাজের লোক মাহিনুর বেগম রুমে প্রবেশ করে জলিল সাহেবকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনার লাগে চা বানাবো? জলিল সাহেব প্রতি উত্তরে বললেন, না খালা, আমি চা খাবো না, আমার ক্ষুধা পেয়েছে খুব, তুমি খাবার তৈরি করো। কাজের লোক মাহিনুর বেগম আচ্ছা বলে চলে গেল। দুপুরে জলিল সাহেব খাবার টেবিলে খেতে বসলে কাজের লোক মাহিনুর তাকে খাবার পরিবেশন করছে। খাবার খেতে গিয়ে জলিল সাহেব তার প্লেটে সরিষা ইলিশ দেখে মুহূর্তের মধ্যে ভাবনার অতল গহ্বরে হারিয়ে গেল। জলিল সাহেবের মনে পড়ে গেল তার মৃত স্ত্রী সাইমার কথা। সাইমা তার জন্য সপ্তাহে 2 দিন খুব মজা করে সরিষা ইলিশ রান্না করত। তা দিয়ে বেশ তৃপ্তি সহকারে খাবার খেয়ে উঠতেন তিনি। এসব ভাবতে ভাবতে জলিল সাহেবের চোখ ভিজে এলো। তার ভাবনার ঘোর কাটল কাজের লোক মাহিনুর বেগমের ডাকে। তাড়াতাড়ি চোখ মুছে তিনি খাবার খাওয়া শুরু করলেন। পরদিন রাতে জলিল সাহেব বিছানায় বসে কাগজ কলমে কিছু একটা লেখালেখি করছে। এমন সময় তার ফোনটা বেজে উঠতেই তিনি ফোনটা হাতে নিলেন। জলিল সাহেব ফোনটা হাতে নিয়ে মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা হাফিজ নামটা দেখে পুনরায় তার মৃত স্ত্রী সাইমার কথা মনে পড়ে গেল জলিল সাহেবের। হাফিজ সাইমার ছোট ভাই। জলিল সাহেব ফোনটা রিসিভ করে কথা বলা শুরু করলেন। কথা বলা শেষে ফোনটা রেখে দিয়ে জলিল সাহেব তার মৃত স্ত্রী সাইমার কথা ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লেন। প্রতিদিন কাজের লোক মাহিনুর বেগম জলিল সাহেবের জন্য সেই খাবারগুলো রান্না করে যে খাবারগুলো তার মৃত স্ত্রী সাইমা তার জন্য শখ করে রান্না করত। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সাইমার ছোট ভাই হাফিজ জলিল সাহেবকে ফোন দিয়ে কথোপকথন করেন। এই বিষয়গুলো নিয়ে জলিল সাহেবের মনে সন্দেহ তৈরি হলো। প্রতিদিনের এই ঘটনা তাকে বেশ চিন্তায় ফেলেছে। জলিল সাহেব এর পেছনে রহস্য উদ্ঘাটন করতে চাচ্ছেন, তাই তিনি তার বাসার কাজের লোক মাহিনুর বেগমকে তার রুমে ডাকলেন। জলিল সাহেবের ডাকে মাহিনুর বেগম জলিল সাহেবের রুমে প্রবেশ করে জলিল সাহেবকে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার, আমার ডাকতেছেন কেন? আচ্ছা খালা, তুমি প্রতিদিন আমার জন্য সেসব খাবার রান্না করো কেন যেগুলো সাইমা আমার জন্য যত্ন করে রান্না করত? জলিল সাহেবের কথায় কাজের লোক মাহিনুর বেগম মাথা নিচু করে ফেলল। সে কোনো উত্তর দিচ্ছে না, শুধু নীরবে দাঁড়িয়ে আছে। মাহিনুর বেগমের এমন নিস্তব্ধতা দেখে জলিল সাহেব ধমকে সুরে বললেন, কি হলো, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি,
তুমি উত্তর দিচ্ছ না কেন? জলিল সাহেবের ধমকে মাহিনুর বেগম ভয় পেয়ে গেলেন এবং বললেন, স্যার, আফাই মরণের কয়েকদিন আগে আমারে আর তার ছোট ভাইডারে ডাইকা তার রুমে নিয়েছিল। আফাই আমারে কইছে যে সে মরার পরে প্রতিদিন আপনার লাইগা যেন সেই খাউনগুলো রান্না করি যেগুলো সে আপনার লাইগা করত। আর তার ছোট ভাইডারে কইছিল সে মরার পর প্রতিদিন রাইতে যেন আপনার ফোন দিয়া আপনার লগে কথা কয়। স্যার, আফাই কোনোদিন চাই নাই যে মরার পরে আপনার মন থেকে তার স্মৃতি মুছে যাওক, হিল লাইগা এই কাম করছে। মাহিনুর বেগমের কথা শুনে জলিল সাহেব শত চেষ্টার পরও নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। নিজেকে থামাতে পারছেন না তিনি। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা হয় আকাশচুম্বী। নিজের মৃত্যু হলেও স্বামীর ভাগ কাউকে দিতে চায় না একজন স্ত্রী। একজন স্ত্রী চায় তার স্বামী অনন্তকাল শুধু তাকেই ভালোবাসুক। স্ত্রীর আড়ালে অবৈধ সম্পর্ক করার পূর্বে, কারণ ছাড়া সম্পর্ক বিচ্ছিন্ন করার পূর্বে, ঘরে স্ত্রী থাকতে পুনরায় বিবাহ করার পূর্বে এবং স্ত্রীকে তার মর্যাদা থেকে বঞ্চিত করার পূর্বে শিক্ষা নেবেন এই গল্প থেকে। তাহলে বুঝতে পারবেন স্বামী যখন স্ত্রীর স্থানে অন্য মেয়েকে স্থান দেয়, স্পর্শ করে, সেটা প্রকাশের পর একটা মেয়ের মনে কতটা আঘাত লাগে। দুলাভাই, আপনার একটু লজ্জা করে না? বউ আর শালারটাকে বসে বসে খাচ্ছেন বলে? লজ্জা পাবে তো দূরে থাক, গোশত কম আছে দেখে নবাবের মতন আরো গোশত যাচ্ছে। যত সব বেয়ারা লোকজন। নিজের চেয়ে বেশ কয়েক বছরের ছোট শ্যালকের মুখে এমন কথা শুনে লজ্জায় মাথা নুয়ে ফেলে সেলিম। করোনার প্রথম উৎপাতে তথা গত লকডাউনে চাকরি হারায় সে। এই অবস্থায় বৃদ্ধা মাকে নিয়ে তার একমাত্র আশ্রয় চাকরিজীবী স্ত্রী আফসানার কাছে। সেলিম যে বসে বসে খেতে ইচ্ছুক তেমন কিন্তু নয়। চাকরি হারহামেশাই খুঁজে যাচ্ছে সে, কিন্তু চাকরির বাজারে কি আর মূল্য পাওয়া এত সহজ কথা? তারপর আবার দুদিন পর লকডাউন, শাটডাউন, কত কি। ক্ষমা করবে তন্ময়, আমি আসলে খেয়াল করিনি। নত নজরে কথাটা বলেই ভাতে পানি ঢেলে উঠে চলে যায় সেলিম। তার চোখ জোড়া টলমল করছে অশ্রুতে। ইচ্ছে করছে বুক ভাসিয়ে কেঁদে আল্লাহকে জিজ্ঞেস করতে কেন তাকে এমন অসহায় করে দিল। পুরুষ মানুষ কাঁদতে মানা, চোখের অশ্রু তবে চোখেই থাক। জীবনে কোনোদিন অপদস্থ হতে হয়নি তাকে। এ ছেলেটা শাশুড়িমা কত সম্মান সমীহ করত আগে। চাকরি হারাতেই যেন এক একজনের খোলস খুলে পড়তে লাগল। সেলিমের মা সেলিনা জোয়াদ্দার শয্যাশায়ী প্রায় 3 বছর হবে। তারপরও কখনো নাখোশ হননি আল্লাহর উপর, বা কষ্টের মলিনতা তাকে ছুঁতে পারেনি। বরং সব সময় আল্লাহর কাছে শুকরিয়া করতেন এত ভালো পুত্রবধূ বেআইন পাইয়ে দেওয়ার জন্য। আগে কত সোহাগের সাথে মধু মিশিয়ে কথা বলতেন রাবেয়া বানু, আর এখন কথার আগেই ধমকায়। বিগত মাসগুলো ধরে কান্না, তাচ্ছিল্য আর অপমানে মাখামাখি কথাবার্তা ছাড়া কিছুই সেলিনা জোয়াদ্দারের কপালে জোটেনি। আজও কাঁদছেন তিনি নয়ন ভাসিয়ে। শোবার ঘর থেকে ছেলেকে অপমান হতে শুনে কান্না যেন থামছেই না, যেন বর্ষণ নয় স্বয়ং বন্যা এসেছে তার চোখ জোড়ায়। কি এক নির্মম পরিহাস ভাগ্যের। আল্লাহ, কি পাপ করলাম আমি আমার ছেলে, যার জন্য এই দিন দেখাচ্ছ। জীবনে কোনোদিন কারো সামনে ঝুঁকাওনি, কারো শরণাপন্ন করনি, আজ তবে কেন? আল্লাহ, আমার বাজানের জীবনকে আবার শুধরাই দাও। আমার সোজা সরল বাজানের এত অপমান আমার সহ্য হচ্ছে না। কাঁদতে কাঁদতে কখন যে বুকের ব্যথাটা বেড়ে গেল বুঝতে পারলেন না। ব্যথায় আর্তনাদ করে উঠলেন। আহ আহ! সেলিম দৌড়ে এলো, উদ্বিগ্ন চিত্তে জিজ্ঞেস করল, মা মা কি হয়েছে তোমার? ব্যথা করছে? ওষুধ খেয়েছিলে তুমি তোমার? সেলিনা জোয়াদ্দার কোনো রকম ইশারায় না বোঝালেন। সেলিম তাড়াতাড়ি ঔষধের বাক্স বের করল ঔষধের উদ্দেশ্যে, কিন্তু ওষুধ তো নেই বাক্সে। মনে পড়ল গতকালই তার মায়ের ঔষধ শেষ হয়ে গিয়েছিল বলে শাশুড়ি রাবেয়া বানুকে মাসের বাজারের সাথে নিয়ে আসতে বলেছিল। ছুটে যায় তার কাছে। রাবেয়া বানু তখন ছেলে তন্ময়ের সাথে বসে আয়েশ করে ভাত খাচ্ছেন গরুর গোশত দিয়ে। মায়ের ওষুধ কোথায় আম্মা? কাল যে আপনাকে আনতে বলেছিলাম সেই ওষুধ। মায়ের ব্যথা উঠেছে, তাড়াতাড়ি বলুন। টাকা কম ছিল আর তন্ময়ের মাশরুম খেতে মন চাচ্ছিল, তাই সেই টাকা দিয়ে মাশরুম এনে ফেলেছি। চমকে উঠে সেলিম। সে ভেবেই পাচ্ছে না এতটা অমানবিক মানুষ কিভাবে হতে পারে। কারণ রাবেয়া বানু খুব ভালো করেই জানেন ঔষধটা কতটা জরুরি সেলিনা জোয়াদ্দারের স্বাস্থ্যের জন্য। আম্মা, আপনি তো জানেন ওই ওষুধটা মায়ের প্রতিদিন খাওয়া লাগে, না হলে সমস্যা হয়। আপনি কি করে অমানুষের মতন সামান্য শখ মেটানোর জন্য মায়ের ওষুধের টাকা খোয়ালেন? দুলাভাই, আপনার সাহস কি করে হয় আমার মাকে কথা শোনানোর? আমাদের টাকায় খাচ্ছেন, ভুলে যাবেন না। খেতে পারছেন তাই তো বেশি। লজ্জা আছে নাকি তন্ময়ীদের? পরের টাকায় বসে বসে খাচ্ছ মা ছেলে, আবার বড় বড় কথা। আর এমন ঢং করছো যেন এই মারা যাবে তোমার মা। অবশ্য মরলেই ভালো বুড়িটা। আমাদের গাড়ি বসে বসে খাচ্ছে, যত সব অকেজো।
ওনার তো বিষ খেয়ে। মা একদম চুপ, অনেক বলেছ তুমি। পরিচিত নারী কণ্ঠ শুনেই সচকিত হয়ে দরজার দিকে দৃষ্টি ঘুরায় সকলে। আফসানাকে এ সময়ে বাসায় দেখে সবাই কম বেশি অবাক। আর আফসানা, সে বিস্মিত, আশাহত, অনুভূতি শূন্য হয়ে পড়েছে। সে যা দেখছে তা সত্যি হচ্ছে তো? তার মা ভাই এমন আচরণ করতে পারে তারই স্বামী শাশুড়ির সাথে? মেয়ের ভটকে যাওয়া বুঝতে পারেন রাবেয়া বানু, তাই নিজেকে সামলে সাথে সাথে লেগে পড়েন মেয়েকে 7-5 বুঝাতে। দেখ মা, তুই যা বুঝছিস তেমন কিছুই না, আমরা তো শুধু একটু মজা। হাত দেখিয়ে থামতে ইশারা করে আফসানা। বড় বড় পা ফেলে নিজের বেডরুমে চলে যায়। গভীর চিন্তায় মগ্ন আফসানা। সে কিছুতে বিশ্বাস করতে পারছে না মানুষ কিভাবে পাল্টে যায়। কখনো ভাবেইনি আফসানা তার মা ভাই এতটা অপদস্থ করবে সেলিমকে। অথচ আগে তো সারাদিন সেলিমের গুণগান গাইত দুজনে। এখন আফসানার মনে হচ্ছে ভালোই হয়েছে চাকরিটা হারিয়ে, এই মানুষগুলোর আসল রূপ তো দেখা হলো। সেলিনা জোয়াদ্দারের ঘরে আসে সবাই আফসানার ডাকে। রাবেয়া বানুর মুখশ্রীতে লজ্জা ভাব, তন্ময়ের নত চোখ, আর সেলিমের ব্যথিত মন। আমার কাল দুপুরের মধ্যে তোমরাই বাসা ছেড়ে চলে যাবে। তোমার ছেলের তো অনেক টাকা কামাই করার হেডম হয়েছে যে সে আমার স্বামীকে দেখায়, সেই টাকাতেই থাকুক এখন তোমাকে নিয়ে। এসব কি বলছিস আপু? 1,000-5 টাকা মাইনেতে আমি কোথায় যাব মাকে নিয়ে? হ্যাঁ রে আফসানা, তুই সামান্য কথা এমন করছিস। আমরা তো মিথ্যে বলিনি, তোর জামাই তো আমাদের টাকাতেই খাচ্ছে, পরের জন্য মাকে ছেড়ে দিবি? উত্তেজনা ও চিন্তা দেখা যায় রাবেয়া বানু ও তন্ময়ের চেহারাতে। বিদ্রুপার্থে হাসে আফসানা। ভুল বললে, আমার স্বামী শাশুড়ি তাদের নিজেদের টাকায় খাচ্ছে। যেদিন কবুল বলেছিলাম সেদিন থেকে তার আমার বিষয়টা গুছিয়ে গিয়েছিল। আর তুমি কোন মাটি দিয়ে তৈরি? আজ তোমার বড়ই বোঝা মনে হচ্ছে আমার পরিবারকে। কই, যখন তুমি তোমার স্বামী সন্তান সহ আমার আর আমার স্বামীর টাকায় খেতে, তখন নিজেকে বোঝা লাগেনি? আমার আর আমার স্বামীর বাসায় থাকতে এসেছিলে, এমনকি এখনও তুমি এখানেই থাকছো, তাতে বোঝা মনে হয়নি নিজেকে? বিষ খেতে মন চায়নি? আমার বিয়ের 4 মাসের মাথায় তোমার পাথর হয়েছিল পেটে, তখন চিকিৎসার টাকা দিয়েছিল কে? ভুলে গেলে এত তাড়াতাড়ি? আর তুই তন্ময়, তোর লেখাপড়া ধ্বংস হতো যদি মানুষটা ভর্তির টাকা না দিত, কারণ তখন তোর এই বোন চাকরি পায়নি, পেতও না যদি নিজে কাজ না করে আমাকে পড়ার সময় না দিত এই মাতুল্য নারীটি। আর এই মাটির মানুষ যদি আমায় সাহস না জোগাতো, সাথে না থাকতো, তোরা আজ রাস্তায় থাকতে আমার স্বামী শাশুড়ি জায়গা না দিলে। আর কি বললে, পরের জন্য মা ছেড়ে দিব? ওরা পর নয়, আমার পরিবার, আমার আপনজন। নিজের এক পরিবারের বিপদে যদি ঢাল হয়ে পাশে দাঁড়াতে পারি, আরেক পরিবারকে একা করব কেন? তাও সেই পরিবারের সাথে যাদের সাথে আমার শুধুই আত্মার সম্পর্ক, রক্তের নয়। তবুও প্রতিটি কদমে আমার পাশে ছিল। তোমার মস্তিষ্ক বোধশক্তি পৌঁছে গেছে যে মানুষগুলোর জন্য ভালো আছো তাদের সাথেই। ছি 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 ছি। মা ভাইকে ধিক্কার জানিয়ে হনহন করে নিজের ঘরে চলে যায় আফসানা। যাওয়ার আগে শাশুড়িকে শুধু অশ্রুসিক্ত নয়নে বলে, আমাকে ক্ষমা করবেন মামুনি। আফসানা বিষণ্ণ মনে ঘরের ভেতরে বসে আছে। সেলিম তাকে আলতো স্পর্শে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে। এখানে আমাকে মহান বানানোর কিছুই নেই। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। স্ত্রীর ঢাল যদি তার স্বামী হতে পারে, তবে স্বামীর অসহায় দিনগুলোতে স্ত্রী কেন তার দায় নিতে পারবে না? স্ত্রীর উত্তরে মন ভরে যায় সেলিমের। আজ সত্যি মনে হচ্ছে সেলিমের যে তারা একে অপরের পরিপূরক। শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এ বাড়িতে সব কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে। নতুন বউ বরণ করার সময় যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি। যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাসায় কখন একটা কাজ করার চেষ্টাও করবে না। মা যা বলবে সেটাই মেনে নিবে, কোনো জিজ্ঞাসা করা যাবে না, শুধু এটুকুই চাও তোমার কাছে। সেদিন রাতেই আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছি আমি। সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়ি হয়, ঝগড়াঝাঁটি ঝামেলা সারাক্ষণই লেগে থাকে। আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। শ্বশুরবাড়িতে প্রথম দিনেই এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি, আমার স্বামী সৌর আর আমার শাশুড়ি মা। অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো। শাশুড়ি মা তখনও গুরুগম্ভীর, কাজের বাইরে খুব একটা কথা বলেন না। ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম, মা, আমার ছুটি শেষ হয়ে এসেছে, আমাকে কাল থেকে অফিস জয়েন করতে হবে। তিনি সেরকম কোনো কথা না বলে বললেন, তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে হয়? না মা, অফিসেই দেয়। ঠিক আছে, সাবধানে যাও, পৌঁছে আমাকে জানিও। আর শোনো,
তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে দিয়ে যাও। রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন, টেবিলে বসো, তোমরা খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে একটা লম্বা ঘুম হবে, না হয় অফিসে গিয়ে তো ঝিমুবে। মা, আমি অফিস থেকে ফিরে রান্না করব, আপনি রেস্ট করবেন, শুধু শুধু কষ্ট হবে আপনার। চাকরি করছো, পুরো মনোযোগটা ওখানেই দাও। সব কিছু সামনে নিতে চাইলে কোনোটাই খুব ভালো হবে না। তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করিও। যতদিন বেঁচে আছি এদিকটা তোমার ভাবতে হবে না। আমি অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে। আমি ভাবলাম হয়তো নতুন, তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না। কিন্তু ভাবনার ছেদ পড়ল। যখন বিয়ের 1 বছর পার হয়ে গেছে, এখনও রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন। ওনাকে আমি বুঝতে পারি না। ভীষণ শক্তপোক্ত মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সব কিছু নিজ হাতে করেন। আমার বোঝার কোনো উপায় নেই আমি এ বাড়ির বউ নাকি মেয়ে। বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে। একদিন বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি। বাড়ি ফিরতেই শাশুড়িমা বললেন, কতগুলো ফোন দিয়েছি তোমাকে, ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে। মা, সরি, দেখিনি। তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা করতে হয়েছে সেটা তুমি বোঝো। এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায়। জি মা। এরকম ওভারটাইমে অফিসে সন্ধ্যায় নাস্তা দেয় তো? জি মা। এরপর কখনো অফিসে রাত হলে সব দিনই বাসায় ফিরে দেখতাম মা আর সৌর আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন। বিয়ের প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। এমন একদিন আমার বাসায় আমার ফুফু শাশুড়ি এলেন। গল্পের এক ফাঁকে ফুফু শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন, বউখালি বাইরে কাম করলে চলবে, বাঁচে নিবে কবে? আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো, তখনই শাশুড়িমা বলে উঠলেন, দেখো রাহেলা, ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছে নিবে, আর সবচেয়ে বড় কথা, উপরওয়ালা যখন চাইবে তখনই হবে। যেছে যেছে এত গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না, ভালো দেখায় না। আমরা না হয় নিজের মানুষ, অন্য কাউকে বললে আবার লজ্জায় পড়তে পারো। মুহূর্তে ফুফু শাশুড়ির মুখ চুপসে গেল। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, ভাবি, বউরা তো মাথায় তুইল না, পরে যখন দেখবে না মুখ ঝামটা দিবে তখন বুঝবা। আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে? তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছ, পায়ে ঠেলে রেখেছ পুরো বাড়ির লোক মিলে। আমি না হয় আমার বউরে আদর দিয়ে মাথায় তুলে রাখি, দেখবে কিনা দেখবে সে আশা তো আমি করি না। বাড়ি ফিরে আমি ভাবছিলাম, এত শক্ত সামর্থ্য মানুষ, কি দারুণ ব্যক্তিত্ব। তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে, তাকে আবার কেউ কমেন্ট দিতে জানে। ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম, মা, আপনার সংসার জীবন কেমন ছিল? মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন, শোনো মা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। আমি সবসময় চুপ থাকতাম, তাই সবাই পেয়ে বসত। সরকারি চাকরি হয়েছিল, শাশুড়িমা আমায় চাকরি করতে দেননি। পেটে তখন আমার সৌর, সে কি তুলকালাম কাণ্ড। তোমার শ্বশুর যাচ্ছে তাই ব্যবহার করতেন, ওদের এহেন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল। পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করে গেছি, কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার ছিটে ফোটাও ছিল না। বলতে বলতেই তার চোখ দুটো বেয়ে পানি পড়ছিল। আমি কেবল অবাক হয়ে দেখছি, এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে। মা তখন বলছিলেন, শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয়। ছেলেটাও আমার বড় হলো, আমিও বল পেলাম। সবসময় চেয়েছি এ বাড়িতে সৌরের বউ যাতে আমার মেয়ে হয়ে থাকে। নিজে যা পাইনি, আমার ছেলের বউ যাতে সেই বিভীষিকার মুখোমুখি না হয়। শাশুড়ি তো সবাই হয় রে মা, কয়জনের অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলো? অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম। কি উন্নত একজন মানুষ। সকালে খাটে মুখের উপর কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে অধরা। হঠাৎ মুখের উপর একটা চড় লাগতেই ঘুম ভেঙে গেল অধরার। অধরার মা সুমনা বলল, তোর ছবি ভাইরাল হয়ে গেছে আর তুই কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিস, হারামজাদি। যে মা কখনো একটা থাপ্পড় দেয়নি, সে মা ওকে এলোপাতাড়ি মেরেই যাচ্ছে, বুকে মুখে যেদিক দিয়ে পারছে। অধরা ভেবাছেকা হয়ে গেল, কি হচ্ছে বুঝতে পারছিল না। কোনো মতে মাকে বললাম, হয়েছেটা কি মা, পাগল হয়েছ নাকি? অধরার মা তাকে তুলে বলল, কি হয়েছে? তোর খারাপ ছবি রাতারাতি নেটে ভাইরাল করেছে ফকিন্নির ছেলেটা। মা কি বলছে বুঝতে পারছিল না অধরা। আর এই নামে তো মা মিশুকে ডাকে। মিশু অধরার বয়ফ্রেন্ড, 6 বছরের সম্পর্ক। মিশু কি ভাইরাল করবে?
অধরার মা আবার মারতে এলে ওর ফুফি এসে ওর মাকে ধরে ফেলে। ফুফি অধরার সামনে দাঁড়িয়ে বলে, আরে করছোটা কি, এত বড় মেয়েকে এভাবে মারে? অধরার মা সুমনা এবার খাটে বসে পড়ে। মা মাথায় চাপড় দিয়ে কান্না করে করে বলছে, এই দিন দেখার জন্য এত পড়ালেখা শিখিয়েছি, যখন যা চেয়েছে তাই দিয়েছি, সবার সাথে যুদ্ধ করে ওর পাশে থেকেছি, নিজের ডিপিএস ভেঙে ওর জন্য দামি ল্যাপটপ এনে দিয়েছি। এই দিন দেখার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? অধরার খুব কষ্ট হচ্ছে মাকে এইভাবে কান্না করতে দেখে, কিন্তু ও বুঝতে পারছে না কি হয়েছে এখনও। আমার মোবাইল আমার কাছে নেই, কাল ভাইয়া নিয়ে নিয়েছে। মিশুর সাথে অধরার সম্পর্কটা সবাই জানে, কিন্তু কেউ মানছে না। একের পর এক পাত্রপক্ষের কাছে অধরাকে দেখিয়ে যাচ্ছে। গত পরশুই ভাইয়া তার অফিসের বসকে বাসায় এনেছিলেন হাঁটার ছলে আমাকে দেখানোর জন্য। একসাথে কথা বলতে দিলে আমি সাপ সাপ বলে দিয়েছিলাম যে আমি বিয়ে করতে রাজি নই। তাই ভাইয়ার বস ভাইয়াকে কিছু কথা শুনিয়েছিল, কেননা তার মনে লেগেছিল। তাই ভাইয়া কাল ভয়াবহ রেগে গিয়েছিল। অধরাকে অনেক কথা শোনায়, ওর মোবাইল নিয়ে নেয়, মিশুকে ফোন দেয় এবং ওকে অনেক গালাগালি করে। অধরা বারবার নিষেধ করছিল আরাফাতকে, কিন্তু ও কথা শুনছিল না। অধরা রেগে গিয়ে সবাইকে বলেছিল, আমি মিশুকে বিয়ে করব, তোমরা বিয়ে দিলেও পালিয়ে যাব, মান সম্মান দেখব না। অধরা না খেয়েই শুয়ে পড়েছিল। সকালে মায়ের এইভাবে মারধর, কিছুই বুঝতে পারছে না। বাসায় সবার অবস্থা এই রকম। বাবার প্রেশার হাই হয়ে গেছে, ভাইয়াকে দেখলে কেমন বিধ্বস্ত চেহারা লাগছে। সবার নাম্বারে একটার পর একটা কল এসিয়ে যাচ্ছে। ও বুঝতে পারছিল না কি এমন হয়েছে। বাসায় কারো কিছু খাওয়া হয়নি দেখা যাচ্ছে। অধরার ফুফি আরাফাতের কাছ থেকে মোবাইলটা আনালো। মনে মনে খুশি লাগছে, ওর হয়তো অনেকগুলো মেসেজ থাকবে। ওকে এখন মিশুর রাগ ভাঙাতে হবে। খাটে আরাম করে বসে মোবাইল অন করে ডাটা অন করলাম। হঠাৎ এত নোটিফিকেশন কিসের আসছে? অধরা ফেসবুক অন করতেই আটকে উঠল। মোবাইল হাত থেকে ছিটকে পড়ে গেল। খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে গেল। ফেসবুকে আমার ছবি ভাসছে। আমাকে কেউ যেন জোরে ধাক্কা দিল। মোবাইলের স্ক্রিনটা তখনও দেখা যাচ্ছে। অধরা বুঝতে পারছিল না কি এইসব, কে করল। অধরা কাঁপা কাঁপা হাতে মোবাইলটা নিল। খুব বাজে ক্যাপশনে আমার ছবি, বুকের মুখের। গোসল করার পর বুকের উপর টাওয়াল দেয়া ছবি। হাজার হাজার লাইক কমেন্ট শেয়ারে ভাসছে পুরো টাইম লাইনে। কে ওরা, কারা এত শেয়ার করছে? ছবিগুলো তো আমি মিশুকে দিয়েছিলাম। ও কি নিজে করেছে নাকি ওর আইডি হ্যাক হয়েছে? অধরা মিশুকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর ধরল। হ্যালো, এইসব কে করেছে মিশু? তুমি কি খবর নিয়েছ? এতক্ষণে তাহলে ঘুম ভাঙল তোর? আমি করেছি রে, আমি। অধরা মোবাইল কান থেকে সরিয়ে আবার নাম্বারটা দেখল। না, সেভ নাম্বারেই তো ফোন দিয়েছি। মানে মানে আবার কি? রাতারাতি ভাইরাল হয়ে গেলি আর কি? কি বলছো এইসব? আর তুই তো করে করছো কেন? কেন, কাল যখন তোর ভাই আমাকে তুই তো করে করছিল তখন তুই কোথায় ছিলি? খুব পয়সার দেমাক না তোদের? যা দিয়েছি সব শেষ করে, দেখা এবার দেমাক। অধরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এত লেম একটা এক্সকিউজে কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে? অধরা আবারও বলল, তুমি কি পাগল হয়েছ? সব ডিলিট করো। এখন কি আর এইসব আমার হাতে আছে? কত মানুষের কাছে ছড়িয়ে গেছে। ইনবক্সে খেলা হচ্ছে তোমায় নিয়ে। তোমার ভেজা চুলে টাওয়ালের ছবিটা কি ভাইরাল হলো মায়েরি। মিশু, এই দেমাক দেখাবি না, এখনো দেমাক কমেনি? আরও আছে, ছাড়বো নাকি? মানে কি তুমি এসব কি বলছো? এটা কি মুখের ভাষা? আর তুমি তো চাইতে ছবিগুলো না দিলে রাগ করতে। তোমার রিকোয়েস্টে দিতাম, তুমি বলতে সাথে সাথে ডিলিট করেছ। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে, সময় এলে যে উল্টে যাবি ঠিক জানতাম, তাই তো রাখছি। মানে ভাইয়া তোমাকে গালি দিচ্ছে কারণ আমি তোমার জন্য ওর বসকে বিয়ে করবো না বলেছি। তোমার জন্য কাল সারা রাত সবার সাথে ঝগড়া করেছি। আর তুমি, তোমারও তো অনেক ছবি ছিল, কই আমি তো রাখিনি। মিশু এবার উচ্চস্বরে হেসে উঠল। আর গাধি মেয়ে থাকলেই বা কি করতে? ভাইরাল হয় মেয়েরা, কখনো দেখেছো ছেলেদের ছবি ভাইরাল হতে? তুমি সব ডিলিট করো, নইলে আমি তোমার নামে কেস করব। আমি করেছি যে প্রমাণ কি? কত ছেলে তো শেয়ার করলো, কাকে কাকে ধরবে তুমি? এমন করছো কেন তুমি? আমি কি করেছি? তোমাকে ভালোবাসি বলে বিশ্বাস করেছি, এটাই আমার দোষ? মিশু ফোন কেটে দিল, মোবাইল বন্ধ করে দিল। এমন চেহারা ওর অধরা চিন্তাই করতে পারছে না। অধরা নিজেকে রুমে বন্দি করে ফেলল। কারো সামনে যাওয়ার মুখ আর নেই ওর। বাবা ভাইয়া কেউ ঘর থেকে বের হতে পারছে না। কমেন্টগুলোর কথা মনে পড়তেই কান্না করতে লাগলো সে। কিছুদিন পর সব স্বাভাবিক হতে না হতেই রিজভী সাহেব আবার বিয়ের প্রস্তাব দিলেন। সবাই আবার খুশি হয়ে গেল। তবে উনি অধরার সাথে দেখা করতে চেয়েছেন। তাই অধরার সম্মতিতেই রিজভী সাহেবকে আজকে বাসায় ডাকা হলো অধরার সাথে কথা বলার জন্য। চিন্তা করো না,
এসব জিনিস মানুষ 2 দিনেই ভুলে যায়, মনেই থাকে না এরা কি দেখলো কি বলল। আপনি কি আমায় দয়া করে বিয়ে করছেন? উনি হেসে বললেন, আমি জানতাম তোমার মনে এই প্রশ্ন থাকবে, তাই আজ দেখা করতে বলেছি। আমি তোমায় দয়া করছি না, আমি তোমাকে কিছু কথা বলবো, তা শুনে যদি তোমার দয়া হয় বিয়ে হবে, নইলে হবে না। বলুন। দেখো, আজকাল এই যে 2 মিনিটে কোনো মেয়ের ছবি ফেসবুকে নেটে এত ভাইরাল হয়ে যায়, এর পেছনে কারণটা কি কেউ একবার খুঁজে? এদের কাছে খুব মজার জিনিস, ছেলেরাই করে এটা, কিন্তু যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন এরাই আবার ব্যানার হাতে রাস্তায় নামে ফেসবুকে ঝড় তুলে, কিন্তু এরা কারণ খুঁজে না। কখনো দেখেছো কোনো ছেলের ছবি ভাইরাল হয়েছে? না, কারণ ছেলেরা ছেলেদের এইসব দেখে মজা পাবে না। ছেলেদের রুচিবোধ আসলে এখনো এত নিচে নামেনি যে ওরা এটা করবে। ভাইরাল মানে কি? সবার মধ্যে ছড়িয়ে দেয়া। এটা হয় কিভাবে? 1 জন থেকে 5 জন দেখে, সে 5 জন থেকে 5 করে 25 জন, এইভাবে বাড়ে। কিন্তু যদি প্রথম জনেই এটা শেয়ার না করতো, অন্য কেউ এটা দেখে না। আমার ছোট বোন ঠিক এমন কিছুর শিকার হয়েছিল। আমি তাকে বাঁচাতে পারিনি, তোমার ভাইয়ার মতো। তাই আমি চাই না অন্য কারো জীবনে এই কালো অধ্যায়টা থাকুক। কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয়, যে বিশ্বাস ভাঙে সে অপরাধী। কিন্তু আমাদের সমাজে যার ক্ষতি হয় তাকে দোষ দেয়া হয়। একটানা কথাগুলো বলে পানি খেলেন উনি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর উনি বললেন, আমি সাধারণ, হিরো নই। আমি তোমায় শাড়ি গয়নায় ভরিয়ে রাখতে পারবো না, গোলাপ এনে লাগাতে পারবো না মাথায়, কিন্তু মাসের বাজারটা আমি ঠিক করে রাখবো। কথায় কথায় রোমান্টিক আমি নই, তবে তোমাকে একা ফেলে যাব না। ঝামেলা হলে মাকে বলবো ক্ষমা করে দাও, তোমাকে বলবো মানিয়ে নাও। যদি এরপর তুমি আমাকে দয়া করে বিয়ে করতে চাও, তোমার ব্যাপার। অধরা সেদিন আর কিছুই বলতে পারল না, শুধু এই মানুষটিকে চোখ ভরে দেখল আর ভাবল, মিশুও পুরুষ আর উনিও। তারপরও তাদের মানসিকতায় কত তফাৎ। তাদের বিয়ে হলো, সবাই বেশ খুশি। অনেকদিন হয়ে গেল, কেউ কিছু বলেনি আর ভাইরাল হওয়ার ছবি নিয়ে। বছর 5 পার হলো, অধরা রিজভির ছেলে হলো। সবাই ভুলে গেল সব, শুধু ভুলতে পারেনি অধরা। এখনো মাঝরাতে নাকে মুখে পানি ঢুকে নিঃশ্বাস আটকে যাচ্ছে এমন মনে হয়। সেই সব ছবিতে কমেন্ট করা সেসব কথাগুলোর কথা মনে পড়লে অধরা ক্লান্ত শরীরে হালকা নাক ডাকা লোকটার দিকে তাকায়। সত্যিকারের প্রেমিকগুলো কত সাধারণের আড়ালে লুকিয়ে পড়ে, তাই না? ঢোলা শার্ট আর ট্রাউজার, সাধারণ জুতোতে 9টা 5টা অফিস শেষেও যখন ভালো দামে পাওয়া ফ্রুটসগুলো আনতে ভুলে না, তাদের মধ্যে আমরা প্রেমিক খুঁজতে ভুলে যাই। এত সাধারণ হয় তারা। সেদিন ফেসবুকে মিশু অন্য আইডি থেকে নক দিয়ে কথা বলছিল। আমি ওকে কোনো প্রশ্ন করিনি। ও বলেছিল, তোমাকে আমি ভুলতে পারিনি। তাচ্ছিল্য সুরে অধরা বলেছিল, আমিও তোমায় ভুলতে পারিনি। এখনো আসো মধ্যরাতে দুঃস্বপ্ন হয়ে। এখনো মনে রেখেছ সেসব? ক্ষমা করনি আমায়? ভুলে গেছো তুমি, তাই না? তোমার তো মনে রাখার কথা ছিল না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে। এখনো রোজ প্রার্থনা করি তোমার জন্য, সেসব ছেলেদের জন্য যারা শুধুমাত্র মজা করার জন্য এসব নোংরা খেলায় মেতে ওঠে। আমি প্রার্থনা করি তুমি বিয়ে করে সুখী হও, তোমার স্ত্রী তোমার প্রিয়তমা হোক। ভাইরাল হওয়া এ মেয়ে তোমায় আশীর্বাদ করি, তোমার ঘর আলো করে মেয়ে আসুক। তুমিও আমার বাবার মতো মেয়ে সন্তানের বাবা হও। ইরারা 3 ভাই বোন। তাদের বাবা রফিক দেশের বাইরে থাকেন। 3 ছেলে মেয়েকে তিনি দামি স্মার্টফোন গিফট করেছে রেজাল্ট ভালো করায়। তাদের মা শাহানা সেই পুরনো মডেলের বাটন ফোন ইউজ করে বিধায় ছেলে মেয়ের ফোন থেকেই তিনি স্বামী রফিক সাহেবের সাথে যোগাযোগ করেন, কিন্তু তার জন্যও তাকে বেশ কাঠখড় পোড়াতে হয়। ইরা, তোর বাবাকে একটু কল দে তো, একটু খোঁজ খবর নেই, লোকটা কেমন আছে কে জানে। উফ মা, বিরক্ত করো না তো, আমি এখন মুভি দেখছি, পরে কল দিও, এখন যাও। শাহানা মন খারাপ করে ছোট মেয়ে নীরার কাছে চলে গেল। নীরা, মা লক্ষ্মী, কি করছো? কিছু না আম্মু, তোমার কিছু লাগবে? তোমার বাবাকে একটু ফোন দাও তো। আচ্ছা দিচ্ছি। কল দিয়ে বাবাকে ধরিয়ে দিল মায়ের সাথে কথা বলতে নীরা। প্রায় আধা ঘন্টা কথা হবার পর নীরার বিরক্ত লাগতে শুরু হলো। সে মাকে বলল, আর কত কথা বলবো তোমরা, আমার ফোনেরও চার্জ শেষ হয়ে যাচ্ছে, রাখো তো। ভয়ে মা দ্রুত ফোন কেটে দিলেন। স্মার্টফোন পেয়ে তারা সবাই ফেসবুক ইনস্টাগ্রামে আসক্ত হয়ে গেল। অনার্স 2nd ইয়ারে পড়ুয়া ইরা বেশ ভালো ছাত্রী, সব সময় তার রেজাল্ট ভালো হতো, কিন্তু ইদানিং তার পড়ায় মন বসে না, সারাক্ষণ হাতে ফোন থাকে। ছেলে রাহাত, যে কিনা মায়ের সব কাজে হেল্প করত, সে এখন রুম আটকে ফোন নিয়েই পড়ে থাকে। মা যতই ডাকুক না কেন কোনো কথাই তার কানে যায় না আর। রাহাত, এ রাহাত, বাবা দরজাটা খোল না। কি হয়েছে মা,
এভাবে চেঁচাচ্ছ কেন? বাসায় কোনো বাজার নেই, কি রান্না করব বল? একটু বাজার এনে দে। অসহ্য একটা। হ্যাঁ, টাকা দাও, আজকে বস্তা ভরে সব নিয়ে আসবো। আর যদি আমি বিরক্ত করেছো তো খবর আছে, শান্তিতে একটু বাঁচতে দেবে না। এই বলে সে বাজার আনার জন্য বের হয়ে গেল। মায়ের বেশ মন খারাপ হলো। এই ছেলেটা কত ভালো ছিল, আজকাল কি যে হয়েছে, কেন রুম আটকে বসে থাকে কে জানে। এসব ভাবতে ভাবতেই নীরার রুমে গেলেন তিনি। গিয়ে তো তিনি অবাক। সাজুগুজু করে শাড়ি বিভিন্ন স্টাইলে পরে কি যেন অভিনয় করছে তার ফোনের সামনে নীরা। মাকে দেখেই চিৎকার দিয়ে বলল, মা যাও তো এখান থেকে, দেখছো না আমি টিকটক করছি? মন খারাপ করে কিচেনে যেতেই তার ফোনে কল দিলেন রফিক সাহেব। হ্যালো। ওপাশ থেকে রফিক সাহেব কেমন আছেন জানতে চাইতেই শাহানা কান্না করে বলতে থাকলেন, আর কিভাবে ভালো থাকি, তুমি বাচ্চাদের স্মার্টফোন দিয়েছ, এরা সবাই পড়ালেখা বন্ধ করে সারাদিন ফোন হাতে নিয়ে পড়ে থাকে। ছেলেটাকে বাজার করতে বললেও ঝাড়ি মেরে দেয়। মেয়েগুলো এখন নিজেদের জগতে থাকে, এরা তো সারাদিন কি কি যেন টাইপ করে দেখি। আর নীরা আজ দেখি টিকটক করছে। এদিকে আমি একা একা কীভাবে রান্না করি, কেউ একটু এসেও দেখে না। আগে কত সুন্দর সবাই আড্ডা দিতাম, এখন সবাই সবার জগতে ব্যস্ত। ওপাশ থেকে সব শুনে রফিক সাহেব বললেন, তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি দুদিনের মধ্যেই তোমার জন্য ফোন পাঠানোর ব্যবস্থা করছি। দুদিন পর নীরার কাছে রফিক সাহেব কল দিয়ে বললেন, তোমার মায়ের জন্য ফোন পাঠিয়েছি, মাকে সব কিছু শিখিয়ে দিবে ফোনের, ঠিক আছে? আচ্ছা বাবা। মাকে স্মার্টফোনের সব কিছু শিখিয়ে দিল তিন ভাই বোন মিলে। এখন সবাই একটু স্বস্তি পেল যে মা আর তাদের ফোন নিয়ে কথা বলতে এসে বিরক্ত করবেন না। কিছুদিন পর নীরার অনার্সের রেজাল্ট বের হলো। সে খুবই বাজে রেজাল্ট করল। ইরা ইন্টারের টেস্ট এক্সামে ফেল করল। আর রাহাত চোখের ব্যথায় অস্থির হয়ে যখন মা করে চেঁচাচ্ছিল, তখন মা কিছুতেই শুনতে পেল না, কারণ মা তখন স্মার্টফোনে ফেসবুকিং করায় ব্যস্ত। ইরা ও নীরা